বলেছিলাম। আশা করছি তোমরা সবাই আর কি আগের দিন তো আমরা একবার রিভাইজ করেছি। তো আগের দিন যে রিভাইজ করেছি সেসব কি সকলের কাছে পরিষ্কার নাকি অসুবিধা আছে কারো বলো? কারণ এরপর আমাদের এগোতে হবে। হ্যাঁ স্যার, পরিষ্কার। কেউ কি আছো আগের দিনে কোনো কিছু নিয়ে একটু অসুবিধা আছে? আচ্ছা, তাহলে আমরা নতুন জিনিস শুরু করি। আগের দিন আমরা কি নিয়ে শেষ করেছিলাম সেটা একটু মনে করিয়ে দিই সকলকে। দেখা যাচ্ছে তো আমার পেজটা? আমি ফোকাস করছি, চাপ নেই। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, সবার কি মনে আছে? এবার যারা হয়তো ছিলেন না তাদেরকে, তারা ভিডিওটা তো আমি দেখতে বলেছি। আমরা দুটো জিনিস নিয়ে কথা চলছিল আমাদের আলোচনা। আমাদের আমরা সমান্তরাল সরলরেখা এবং তার বিভিন্ন বৈশিষ্ট্য বা ধর্ম নিয়ে আলোচনা শুরু করেছি এবং আমরা সেখান থেকে এসেছি পঞ্চম স্বীকার্যে। তারপর আমরা আরো এগিয়েছি, এগিয়ে আমরা বিভিন্ন জিনিস একের পর এক করতে করতে এই জায়গাটায় পৌঁছেছিলাম যে পঞ্চম স্বীকার্য অবশ্যই ধরে নিয়ে, কারণ না হলে একান্তর কোণ সমান হবে না। আমরা এই জায়গাটায় পৌঁছেছিলাম যে একজোড়া পরস্পরচ্ছেদী সরলরেখা কখনোই তৃতীয় একটা সরলরেখার সাথে উভয়ই সমান্তরাল হতে পারে না, এটা প্রমাণ করেছিলাম। এবং এটা থেকে আমরা কিছু পেয়েছিলাম, সেগুলো আমি তোমাদের আগেও বলেছি। যাই হোক, এবার আমরা সেসব করতে করতে যে লাস্টে আমরা আগের দিন যেখানে থেমেছিলাম সেটা এই যে অবশ্যই দেখো, আমরা যদি তোমাদের মনে থাকে আবারও মনে করাই, এর আগে অনেকবার আমরা বলেছি এটা নিয়ে, যে এটা প্রমাণ করতে গিয়ে আমাদের এই জিনিসটা কাজে লেগেছে যে একজোড়া সমান্তরাল সরলরেখাকে যদি একটা সাধারণ ভেদক ভেদ করে তাহলে একান্তর কোণগুলি জোড়ায় জোড়ায় সমান হয়। তো এইটা আমরা এটা কাজে লেগেছে এইটা প্রমাণ করতে গিয়ে। আর এই যে জোড়ায় জোড়ায় একান্তর কোণ সমান হয় সেটা প্রমাণ করতে গিয়ে তোমরা যদি আগে ভিডিওতে দেখো তোমরা দেখবে আমাদের পঞ্চম স্বীকার্যের প্রয়োজন পড়েছে। তো তাহলে তার থেকে আসে যে এই যে জিনিসটা, এটা প্রমাণ করতে পঞ্চম স্বীকার্যের দরকার আছে। তো পঞ্চম স্বীকার্য যদি সত্য হয় তাহলে তার থেকে এটা প্রমাণ করা যায়। এইবার আগের দিন আমরা যে প্রশ্নটা নিয়ে শেষে আলোচনা করছিলাম সেটা হচ্ছে জাস্ট একটা বলতে পারো র্যান্ডম থটস বা একটু কৌতূহল বশত। আচ্ছা, পঞ্চম স্বীকার্য যদি আমি বিবৃতিটা পরপর পাশাপাশি রাখি, সেটা আগে দরকার। তো পঞ্চম স্বীকার্য বলতে বোঝায় হচ্ছে এইটা, আমি দুটোকে পাশাপাশি রাখছি, দেখতে পাচ্ছ তো সবাই? এই পঞ্চম স্বীকার্য বলতে আমরা এই স্টেটমেন্টটাকে বুঝি, আর এটা হচ্ছে আরেকটা স্টেটমেন্ট। তো আমরা দেখেছি এই স্টেটমেন্টটা সত্যি হলে এই স্টেটমেন্টটা সত্যি হয়। এটা জাস্ট কৌতূহল যে বিপরীত দিকটাও সত্য কিনা। অর্থাৎ যদি আমরা ধরে নেই এই স্টেটমেন্টটাকে যদি আমরা সত্যি ধরে নেই, অর্থাৎ একজোড়া পরস্পরসেদী সরলরেখা উভয়ই তৃতীয় কোনো সরলরেখার সাথে সমান্তরাল হতে পারে না, যদি এইটা সত্যি হয় তাহলে এটাও সত্যি হবে। এটাই আমরা আগের দিন জাস্ট বলেছিলাম। মনে পড়ছে নাকি আবার তোমাদের বললে সুবিধা হয়? মানে আমরা এইটা সত্য হলে যে এইটা সত্যি হয়, এটা আমরা আগেই দেখেছি, দু তিন আগে আমরা 2-3টে ক্লাস আগেই প্রমাণ করেছি। তারপরে আমরা এখন আগের দিন আমরা এটাও দেখেছিলাম যে এইটা সত্য হলে এটা সত্য হয়। আজকে আমরা সেই প্রমাণটা আরেকবার রিভাইজ করব, যেহেতু অনেকে থাকতে পারেনি। তো এটা কি পরিষ্কার আমি কি বলছি? যে মানে এই যে লজিক্যাল ব্যাপারটা, অর্থাৎ এই আমার কাছে দুটো ধরা যাক বিবৃতি রয়েছে, একটা পি একটা কিউ। পি ধরো পঞ্চম স্বীকার্য বিবৃতিটাকে সংক্ষেপে পি বলছি, আর এইটাকে ধরো কিউ বলছি। তো আমরা অতীতে দেখিয়েছি হচ্ছে যে পি সত্য হলে কিউ সত্য হয়। এখন আমরা মানে এটা খুব সাদা স্বাভাবিক প্রশ্ন, এবং আমরা দেখাবো যে কিউ যদি সত্যি হয় তাহলে পিও সত্যি হবে। তো তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে পি এবং কিউ দুটো এমন স্টেটমেন্ট রয়েছে যে একজন, ওদের যে কোনো একজন সত্যি হলে অপরজন সত্যি হতেই হবে অপরজনকে। অর্থাৎ তার মানে হয় দুজনে একত্রে সত্যি হবে অথবা দুজনে একত্রে মিথ্যা হবে। এমনটা হওয়া সম্ভব নয় যে একজন হলে অন্যজন হবে না। মানে একজনের সত্যি হওয়া, একজনের হওয়াটা অন্যজনের হওয়ার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তো এটাই আমরা আগের দিন এটা বলেই শেষ করেছিলাম। এই ব্যাপারটা কি সকলের কাছে পরিষ্কার? তারপর এবার আমরা প্রমাণটা দেখবো যে এইটা হলে কি করে এইটা হয়। এটা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, আবার আমরা দেখবো, নো ওয়ারিস।
তো এই যে আমরা যেটা বললাম, এটা কি সকলের কাছে পরিষ্কার? প্লিজ নির্দ্বিধায় বলো। অর্থাৎ আমরা দেখাবো যদি এই ঘটনাটা সত্যি হয়, অর্থাৎ একজোড়া পরস্পরচ্ছেদী সরলরেখা কখনোই তৃতীয় একটা সরলরেখার সাথে সমান্তরাল হতে পারে না, তাহলে তার থেকে বলা যাবে যে এই যে পঞ্চম শিকার যেটা লেখা আছে এটাও সত্যি হবে। এটা আমরা দেখাবো এখন। তো কি করতে চলেছি সেটা কি সকলের কাছে পরিষ্কার? তোমরা প্লিজ খোলাখুলি বলো। হ্যাঁ স্যার। কেউ কি আছো যার কাছে এটাতে অসুবিধা হচ্ছে? নির্দ্বিধায় বলো, আমি আবার আলোচনা করতে পারি। কেউ কি আছো? আচ্ছা, তো যখন কেউ কিছু বলছে আমি ধরে নিয়েছি যে সকলের কাছে এইটা পরিষ্কার আমরা কি করতে চলেছি। এইবার দেখা যাক আমরা কি করছি। আমরা কি দেখাবো? আমরা দেখাবো হচ্ছে যে এই যে যেটা বক্সের মধ্যে লিখেছি এইটা যদি সত্যি হয় তাহলে এই যে এখানে এটা লেখা আছে এটাও সত্যি হবে। তাহলে আমরা কি ধরে নেব? আমরা ধরে নেব হচ্ছে কখনোই একজোড়া পরস্পরচ্ছেদী সরলরেখা উভয়ে তৃতীয় কোনো সরলরেখার সাথে সমান্তরাল হতে পারে না, এটা আমরা ধরে নেব। নিয়ে আমরা এইটা দেখাবো। আমরা কি দেখাবো আবার স্পষ্ট করে বলে দিই, আমরা দেখাবো যে যদি দুটো সরলরেখাকে একটা তৃতীয় সরলরেখা এমন ভাবে ছেদ করে যাতে করে ছেদকের কোনো একটা পার্শ্বে অন্তঃস্থ কোণ দুটো একত্রে দুই সমকোণ অপেক্ষা ছোট হয়, সেই ক্ষেত্রে সেই পার্শ্বে সরলরেখা দুটিকে বর্ধিত করলে তারা কোথাও না কোথাও গিয়ে পরস্পরকে ছেদ করবে। এইটা আমরা দেখাতে চলেছি। এটুকু কি সকলের কাছে পরিষ্কার? আমরা এক এক করে করব, চিন্তার কিচ্ছু নেই। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটুকু কি সকলের কাছে পরিষ্কার? আচ্ছা, আমি তোমাদের সুবিধার্থে আমি আরেকবার ছবিটা আঁকছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো আমার কাছে কি দেওয়া রয়েছে ভাবো। আমার কাছে দেওয়া রয়েছে যে এক জোড়া সরল রেখা, আমার কাছে দেওয়া রয়েছে এক জোড়া সরল রেখা এবং তাদের একটা সাধারণ ভেদক। এই এই জিনিস আমার কাছে দেওয়া আছে, অর্থাৎ আমার কাছে একটা এবি সরলরেখা দেওয়া আছে, সিডি সরলরেখা দেওয়া আছে এবং ইএফ হচ্ছে ওদের সাধারণ ভেদক যারা জি এবং এইচ এই দুই বিন্দুতে ছেদ করছে। এটা রয়েছে, এটা দেওয়া রয়েছে আমার কাছে। এবং আর কি রয়েছে আমি তোমাদের সুবিধার্থে লিখছি যাতে করে বুঝতে অসুবিধা না হয়। মনে করি এবি ও সিডি সরলরেখা দ্বয়কে, দেখতে পাচ্ছ আমার লেখা? হ্যাঁ স্যার। ইএফ ভেদক যথাক্রমে জি এবং এইচ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আর কি ধরা আছে? ভেদকের কোন এক পার্শ্বস্থ অন্তঃকোণদ্বয় দুটো একত্রে দুই সমকোণ অপেক্ষা ছোট। মনে করি রয়েছে, ধরা যাক এই পার্শ্বে বিজিএইচ এবং জিএইচডি একত্রে দুই সমকোণ অপেক্ষা ছোট। এটুকু সকলের কাছে পরিষ্কার? সবাই দেখতে পেয়েছো তো? এটুকু সকলের কাছে হ্যাঁ স্যার। কি করছি? আচ্ছা, এবার আমরা কি প্রমাণ করব?
প্রীতম বলছে জয়েন হতে পারছে না, সমস্যা, কিন্তু ওকে তো আমি দেখছি না এখানে ওয়েটিং এ। যাই হোক, এগিয়ে যাই। তো তাহলে আমরা কি প্রমাণ করব? প্রমাণ করব হচ্ছে যে এই পার্শ্বে বর্ধিত করলে, মানে এই দিকটাতে, কারণ এই দিকের অন্তঃকোণ দুটো একত্রে দুই সমকোণ অপেক্ষা ছোট হয়েছে, তাহলে এই দিকে বর্ধিত করলে তারা পরস্পরকে ছেদ করবে। ঠিক আছে, প্রামাণ্য এবি এবং সিডি পরস্পরকে ছেদ করবে এবং শুধু ছেদ করে নয়, আমাদের বলতে হবে যে সেটা হলো যে এই দিকেই ছেদ করবে এবং ছেদ বিন্দুটি জিএইচ এর সাপেক্ষে, ইএফ এর সাপেক্ষে বি এবং ডি এর সাথে একই দিকে অবস্থিত হবে। বলো, যেটা বললাম আর যেটা লিখলাম দুটো এক হলো তো? বোঝা গেল কি? স্যার আপনি কাল বললেন এর কোনো প্রমাণ নেই। কোথায় বললাম কালের কোনো প্রমাণ নেই? আমি দেখাচ্ছি যে আমি কি সেটা বললাম? দাঁড়াও, তুমি ওদের গুলিয়ে ফেলেছো অনেক কিছু। আমি এখন দেখাচ্ছি যে যদি এই বিবৃতিটা সত্য হয়, ভালো করে শোনো, যদি এইটা সত্য হয় তাহলে পঞ্চম স্বীকার্য সত্য। ভালো করে শোনো, এখানে আমি আরো একটা কথা যোগ করেছি, যদি এইটা সত্য হয় তাহলে পঞ্চম স্বীকার্য সত্য দেখাবো। এটা বুঝতে পারছো, দুটো আলাদা। আমি ইন্ডিপেন্ডেন্ট অফ এটা পঞ্চম স্বীকার্য সত্যি কি মিথ্যা সেটা অন্য প্রশ্ন। এখন আমি বলছি যদি এইটা সত্যি জানি তাহলে পঞ্চম স্বীকার্য সত্যি, সেটা আমি দেখাবো। আমার দুটো বুঝতে পারলে দুটোর মধ্যে তফাৎ? একটা ব্যাপার হচ্ছে সরাসরি কিউ সত্যি কিনা, আরেকটা বিবৃতি হচ্ছে পি সত্যি হলে কিউ সত্যি কিনা, দুটো আলাদা। আমি কি বোঝাতে পারলাম দুটো আলাদা ব্যাপারটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, বেশ বেশ। তো আমি তাহলে, তো এখন আমি কিন্তু ধরে নিয়েছি যে এই জিনিসটা সত্যি। তোমার কাছে পরিষ্কার তো? পরিষ্কার থাকলে তবেই বলো। হ্যাঁ সম্পদ, বলো। হ্যাঁ স্যার পরিষ্কার। আচ্ছা আচ্ছা, কি করতে চলেছে এটা কি সকলের কাছে পরিষ্কার? ভেবেচিন্তে বলো, আমার কোনো তাড়া নেই। ভেবেচিন্তে হ্যাঁ স্যার বলো। পরিষ্কার। আচ্ছা, প্রথম যে জিনিসটা আমাদের এখানে দেওয়া কি আছে? আমাদের দেওয়া আছে কিন্তু এই জিনিসটা, এটা আমরা ধরে নিয়ে এটা দেখাবো, এটা আমার দেওয়া আছে। তো আমি কি করতে চলেছি ভালো করে বোঝো, সেটা হচ্ছে যে আমার এই সরলরেখাটা দেওয়া আছে, তার বাইরে এই বিন্দুটা রয়েছে। ঠিক আছে, আমরা আগের দিন শিখেছি একটা সরলরেখার বাইরে একটা বিন্দু থাকলে আহ সেই সরলরেখা, সেই বিন্দুগামী সরলরেখার সাথে সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করা যায়, এটা আমরা শিখেছি তো। এবং সেটার জন্য কোথাও কোনো পঞ্চম স্বীকার্য লাগছে না। আমরা এটা শিখেছি কি শিখিনি মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওইটা দাঁড়িয়েছিল হচ্ছে এই জিনিসটার উপর, যার উপরে কোথাও পঞ্চম স্বীকার্য লাগেনি, অর্থাৎ যদি একান্তর কোণ সমান হয় তাহলে সমান্তরাল হয়, সেইটা প্রমাণ করেছি, সেখানে কোনো পঞ্চম স্বীকার্য লাগেনি, সেটাকে কাজে লাগিয়েই আমরা অঙ্কন করতে শিখেছি। এখানে কোনো পঞ্চম স্বীকার্যের গল্প নেই। তো সেই জন্য আমরা আমরা ওইভাবে চলে আমরা সমান্তরাল সরলরেখাটা অঙ্কন করছি। এটা কি বোঝা গেল আমি কি করছি? এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা জি বিন্দুগামী সিডি সমান্তরাল সরলরেখাটি অঙ্কন করলাম।
কারণ আমরা জানি এরকম এক এবং একমাত্র সমান্তরাল সরলরেখাই রয়েছে। সেটা এসেছিল সেটা কি করে হয়েছে আবার মনে করিয়ে দিই। অঙ্কন কি করে করতে হয় আমরা জানি। এই 10টার পর কথা বলছি, ঠিক আছে? এটাই যেটা একটা মিটিং আছে। আমরা এটা অঙ্কন করতে শিখেছিলাম এখানে, আবার তোমাদের বারে বারে দেখিয়ে দিই। আমরা এটা এখানে অঙ্কন করতে এসব করে আমরা এটাকে এখানে অঙ্কন করতে শিখেছিলাম এবং এক এবং একমাত্র দেখাতে পেরেছিলাম এটাই এক এবং একমাত্র, কারণ এই জিনিসটা সত্যি হয় বলে। এই জিনিসটা সত্যি হওয়ার দরুন আমরা দেখেছিলাম যে দুটো থাকতে পারে না। তো ঠিক আছে, সব এখন এখানে ব্যবহার করা যাক। তো আমরা এখানে চলে এলাম। তাহলে আমি যদি এখন বলি যে সমান্তরাল সরলরেখাটি অঙ্কন করা হলো, এর মধ্যে কোনো ভুল নেই। বলো তোমরা কি এগ্রি করছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। এখন ভালো করে তোমরা আমাকে একটা জিনিস ভেবে বলো, সেটা হলো যে ভালো করে ভেবে বলো, সেটা হলো যে এখন এই যে নতুন সরলরেখা, ধরো আমি সরলরেখার উপর একটা বিন্দু নিয়ে নিচ্ছি, ধরো কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি ই, না ই তো আমার রয়েছে আগে, কিছু একটা ধরো বিন্দু নিয়ে নিচ্ছি, কিছু একটা ধরো পি। তো জিপি আর এবি এরা এক নয়। কেন বলো তো এক নয়? জিপি আর এবি যদি এক হতো তাহলে ভালো করে ভেবে দেখো যে আমার কি দেওয়া আছে। আমার দেওয়া আছে ভেদকের কোনো একটা পার্শ্বে, এই ছেদকের কোনো একটা পার্শ্বে অন্তঃকোণ দুটো, মানে অন্তঃকোণ দুটো একত্রে দুই সমকোণ হয়। আমার কথা বুঝতে পারছো? ধীরে ধীরে চলবো আমরা। কোন একটা পার্শ্বে অন্তঃকোণ দুটো একত্রে দুই মানে যদি সমান্তরাল, ভালো করে দেখো, আমি একদম তাড়াহুড়ো করা যাবে না, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে যে আমি সমান্তরাল সরলরেখাটাকে এঁকেছি, ঠিক আছে? এখন সমান্তরাল সরলরেখাটাকে আমি যে এঁকেছি, তো সেইটা কি আমার আগের এবির সাথে মিলে যেতে পারে? প্রথম সে প্রশ্নটা দেখা যাক। আস্তে আস্তে আমরা এগোবো। আমরা একটা সমান্তরাল সরল, প্রথমে আমরা জানি না এবি আর সিডি সমান্তরাল কিনা, আমাদের দেখাবো ছেদ করতে হবে, আমাদেরকে দেখাতে হবে ছেদ করে, কিন্তু আমরা আগে থেকে, কিন্তু আমরা প্রথমে তো জানি না ছেদ করে কি করে না। আমরা তো প্রথমে জানি না ছেদ করে কি করে না। তো তো সেই জন্য আমরা সমান্তরাল সরলরেখাটা অঙ্কন করলাম। কি করে অঙ্কন করলাম আবারও ধীরে ধীরে যাবো, আই থিঙ্ক তোমাদের জন্য আমি ডিটেলসে লিখছি। সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হলো যে, মনে পড়ে কি করে সমান্তরাল অঙ্কন করেছিলাম? কে বলতে পারবে? আমরা এই কোণটা সমান করে এই দিকে কোণ অঙ্কন করেছিলাম। জাস্ট তোমাদের মনে করার জন্য লিখে দেই যে কিভাবে করা হয়েছিল। জি বিন্দুতে অ্যাঙ্গেল জিএইচডি সমান করে কোণের সমান করে কোণ আঁকতে পারি তো আমরা? জিএইচডি সমান করে আমরা পিজিএইচ অঙ্কন করেছি। তোমরা আকাশ ভালো করে দেখো, আমরা মনে করিয়ে দিই, কারণ এটা মনে করাটা খুব দরকার। কি করে সমান্তরাল সরলরেখা একটা, এই বিন্দু আমি এঁকেছিলাম এর কিচ্ছু না, এই কোণটা সমান করে এখানে কোণ এঁকেছিলাম, সেই কোণটার বাহুকে বর্ধিত, মানে একটা বাহু হচ্ছে আমার সিজি, মানে একটা বাহু হচ্ছে এইটা, অপর বাহুটা এবির সাথে সমান্তরাল হয়। একদম সেই কাজটা এখানে করেছি, ঠিক আছে? একদম সেই কাজটা এখানে করেছি। এটা আমি কোণের সমান করে কোণ আঁকতে পারি। আমি তোমাদের জন্য বিশদে লিখি, সেটাই ভালো হয়। অঙ্কন করা হলো জি বিন্দুতে পিজি সমান করে অঙ্কন করা হলো, ঠিক আছে? অঙ্কন করা হলো, তাহলে তার পরিণামে আসছে হচ্ছে আমার এই যে পিজি, যেটা এটা সিডির সাথে সমান্তরাল। দেখো তোমরা বুঝতে পারছো কিনা? আমি জাস্ট আগে যেটা করেছি ওটাকেই আবার বললাম।
আমার কথা কি বোঝা যাচ্ছে? মন দিয়ে শোনো। হ্যাঁ স্যার। কেউ কি আছো এটা বোঝোনি? আমি কিচ্ছু না, আমি প্রথম এটা কি করে করা হয়েছিল যদি তুমি একবারে মনে না পড়ে, পরিষ্কার কোণের সমান করে কোণ এঁকেছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তাহলে এখান থেকে একটা জিনিস কি তোমরা দেখতে পাচ্ছ যে এই যে কোণটা আমি এঁকেছি, ভালো করে, খুব সোজা, ছবিটা ভালো করে দেখো তাহলেই হয়ে যাবে, সেখান থেকে সমস্ত আইডিয়া চলে আসবে। এই যে আমি কোণটা এঁকেছি, রাইট? যদি এখন তোমাদের একটু আগে যেটা জিজ্ঞেস করেছিলাম যে পিজি যদি এখন এবির সাথে মিলে যেত, পিজি যদি এখন এবির সাথে মিলে যেত, তাহলে কি হতো? এই কোণ দুটো সমান, ভালো করে দেখো, আমার পেন্সিলটা সকলে দেখতে পাচ্ছ তো? একদম হারিয়ে যাবে না, একটু মাথা ঠান্ডা করলেই দেখতে পাবে। এই কোণ দুটো এখন সমান, ঠিক আছে? এই কোণ দুটো অঙ্কন অনুসারে সমান। এখন যদি এবি আর পিজি যদি পরস্পর মিশে যেত, তখন ধরো এই ওপরে আর কিছু থাক, মানে তখন ধরো এই এদিক এদিক আর কিছু নেই, তখন যেহেতু এই কোণ দুটো সমান, এটা আর এটা একত্রে একত্রে দুই সমকোণ হয়, তাই এইটা এবং এইটা একত্রে দুই সমকোণ হয়ে যেত। আবার ভালো করে বোঝার চেষ্টা করো, আমি লিখছি এখানে। যদি, কারণ আমরা একটা এঁকেছি সেটা যে আগেরটার সাথে তফাৎ ভিন্ন, ওটাকে একটু বলা দরকার। যদি পিজি সমান সমান এবি হতো, তাহলে পিজিএইচ, ভালো করে ছবি দেখো, পিজিএইচ আর এজিএইচ এ কোনো তফাৎ হতো না। পিজিএইচ, তো সেক্ষেত্রে তাহলে বিজিএইচ যেটা, বিজিএইচটা মানে এজিএইচ বা পিজিএইচ এর সম্পূরক কোণ হতো। তাহলে বিজিএইচ এবং, ভালো করে দেখো আমি কি বলছি, বিজিএইচ এবং অ্যাঙ্গেল পিজিএইচ একত্রে দুই সমকোণ হতো, ঠিক কি না? কারণ এজিএইচ আর বিজিএইচ এরা দুই সমকোণ, পিজিএইচ আর এজিএইচ যদি এক হয়ে যায়, তাহলে বিজিএইচ এবং পিজিএইচ একত্রে দুই সমকোণ, ঠিক কি না? বলো, দেখে বলো, ভালো করে দেখে বলো। হ্যাঁ স্যার, ঠিক। তাই তো? সবার কাছে পরিষ্কার? এখন হ্যাঁ স্যার। বিজিএইচ আর পিজিএইচ একত্রে দুই হ্যাঁ স্যার। সমকোণ, আবার পিজিএইচ এর সাথে আমার জিএইচডি সমান, তো সেই হেতু তার থেকে চলে আসবে হচ্ছে, দেখো বিজিএইচ আর পিজিএইচ আমার অঙ্কন অনুসারে সমান, সরি ভালো করে দেখো, জিএইচডি আর পিজিএইচ অঙ্কন অনুসারে সমান, আর পিজিএইচ আর বিজিএইচ একত্রে দুই সমকোণ, তাহলে তার থেকে চলে আসবে যে বিজিএইচ এবং জিএইচডি একত্রে দুই সমকোণ। প্রত্যেকটা স্টেপ তোমাদের দেখাচ্ছি, বলো এটা কি পরিষ্কার? খুব ছবিটা থেকে ভালো করে দেখো, যে এবি আর বিজি যদি মিলে যেত, তাহলে এজিএইচ আর পিজিএইচ এক হয়ে যেত, পিজিএইচ আর বিজিএইচ সেক্ষেত্রে একত্রে দুই সমকোণ হতো। এখন যেহেতু পিজিএইচ আর জিএইচডি সমান, তাই চলে আসছে বিজিএইচ আর জিএইচডি একত্রে দুই সমকোণ। কিন্তু সেটা তো অসম্ভব, কিন্তু আমরা কারণ আমরা ধরে নিচ্ছি তারা ছোট একত্রে দুই সমকোণ অপেক্ষা, যা অসম্ভব। দেখো এই অবধি সবাই বুঝলে কিনা? 1 মিনিট সময় নাও, কোনো অসুবিধা নেই। আমরা দেখালাম যে আমরা কোণ অঙ্কন করে যে সমান্তরাল সরলরেখাটা এঁকেছি, এটা এবি নয়, এটা অন্য আরেকটা সমান্তরাল অন্য একটা সরলরেখা। এইটা আমরা এখন ভালো করে দেখালাম। দেখো তোমরা আমি কি বলছি, সময় নিয়ে ভালো করে বোঝো। আমরা এই কোণের সমান করে কোণ অঙ্কন করেছি, তার থেকে একটা সরলরেখা পেয়েছি যেটা অবশ্যই সমান্তরাল, কিন্তু এইটা যে এবি নয় সেটা আমরা আগে দেখিয়ে নিলাম। কারণ যদি এবি হতো তাহলে আমরা এমন একটা কিছু যদি এটা এবি হতো তাহলে আমরা এমন একটা কিছু পেতাম
যেটা আমরা এখানে যে আগে থেকে ধরে নিয়েছি তার সাথে অন্যরকম হতো। তাই এই যে নতুন সরলরেখাটা আমরা অঙ্কন করেছি সেটা আর যাই হোক এবি নয়। দেখো এটা সময় নিয়ে ভালো করে বোঝো, এটা খুব দরকার। সময় নাও 1 মিনিট, তোমরা তারপর এক এক করে বলো যে বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। ফ্র্যাঙ্কলি বলো, মানে তোমরা সময় নিয়ে বলবে, কোনো তাড়াহুড়ো নেই। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সম্পদ বুঝতে পেরেছে বলছে, বাকিরা তোমরা ইন্ডিপেন্ডেন্টলি বলবে, ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ ওর কথায় প্রভাবিত না হয়ে। আমরা যেটা করেছি, কোণের সমান করে একটা কোণ এঁকেছি, সেই কোণের যে অপর বাহুটা বর্ধিত করার ফলে সেটা একটা সরলরেখা দিয়েছে। আমাদের প্রথম দেখানোর বিষয় হচ্ছে সেই সরলরেখাটা এবি থেকে আলাদা। কি করে দেখালাম সেই হচ্ছে তার যুক্তি। যদি ওইটা এবির সাথে মিলে যেত তাহলে এজিএইচ আর পিজিএইচ এক হয়ে যেত। এখন এজিএইচ আর বিজিএইচ দু সমকোণ, তাহলে এক হয়ে গেলে মানে এজি আর মানে এবি আর পিজি এক হয়ে গেলে পিজিএইচ আর বিজিএইচ মিলে দুই সমকোণ হতো। আবার পিজিএইচ এর সাথে যেহেতু জিএইচডি সমান, সেক্ষেত্রে জিএইচডি আর বিজিএইচ মিলে দুই সমকোণ হবে। কিন্তু সেটা হওয়ার উপায় নেই, কারণ আমি প্রথমেই ধরে নিয়েছি তারা দুই সমকোণ অপেক্ষা ছোট। এই হচ্ছে আমাদের যুক্তি। বলো, আমার কোনো আলোচনা করতে অসুবিধা নেই, দেখো তোমরা এটার সাথে কমফোর্টেবল কিনা। হ্যাঁ স্যার, কমফোর্টেবল, বুঝতে পেরেছি স্যার। বাকিরা বলো, ভেবেচিন্তে, কোনো তাড়া নেই, আমি আবার আলোচনা করতে পারি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিরা বলতে চাইলে বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিরা যারা যারা করছো, কারোর কি অসুবিধা হলো এটাতে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি তোমরা এটা বুঝতে পেরে থাকো তাহলে আমরা এগোবো। তো তাহলে পিজি আর এবি এক নয়, তারা ভিন্ন। এখন পিজি আর এবি তাহলে দেখতে পাচ্ছ একজোড়া পরস্পরচ্ছেদী সরলরেখা, ঠিক কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। প্রথমে বলেছিলাম আমরা কি ধরে নেব, আমরা ধরে নেব এই জিনিসটা, সেখান থেকে দেখাবো পঞ্চম স্বীকার্য। এটা আমরা প্রথমে বলেছিলাম যে এইটা ধরে নিই পঞ্চম স্বীকার্য দেখাতে চলেছি, এটা আমরা ধরে নিচ্ছি, কি ধরে নিয়েছি। আর ভালো করে দেখো, তাহলে এইটা অনুসারে পিজি এবং এবি দুজনে পরস্পরচ্ছেদী, তো দুজনে একত্রে সিডির সাথে সমান্তরাল তো হতে পারে না, ঠিক আছে? কারণ আমরা এটা ধরে নিয়েছি দুজনে একসাথে সিডির সাথে সমান্তরাল হবে না। এখন পিজি যেহেতু সমান্তরাল হয়ে গেছে, তাহলে যে সমান্তরাল হবে না সে হচ্ছে এবি। দেখো তো এটা বুঝলে কিনা, আমি লিখছি। যেহেতু এবি এবং পিজি পরস্পরচ্ছেদী, দেখতে পাচ্ছ? খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। পরস্পরকে ছেদ করে, তাই ওরা উভয়ই একসাথে সিডির সাথে সমান্তরাল হবে না, তার মানে ওদের মধ্যে অন্তত একজন সিডি কে ছেদ করবে। এবং যেহেতু অলরেডি পিজি সমান্তরাল হয়ে গেছে, তাই ছেদ করবার দায়ভার পুরো এবির ওপর বর্তায়। এবং পিজি সমান্তরাল সিডি, অতএব ছেদ করতে হবে এবি কেই। দেখো বোঝা গেল কিনা?
বলো, বোঝা গেল? আমরা একজোড়া পরস্পরচ্ছেদী সরলরেখা পেয়েছি, আমরা যেটা ধরে নিয়েছি সে অনুসারে দুজনেই সিরিজ সাথে সমান্তরাল হতে পারে না, অন্তত একজনকে ছেদ করতে হবে। ইতিমধ্যে আমাদের অঙ্কন অনুসারে পিজি যে রয়েছে সে ছেদ করে না, তাহলে এবি কে ছেদ করতেই হবে, কোনো উপায় নেই আর। দেখো তো ব্যাপারটা বোঝা গেল কিনা? দেখো তো ব্যাপারটা বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে একটা জিনিস বোঝা গেল, সেটা হচ্ছে আমরা প্রমাণ কি করতে হবে। দেখো, প্রমাণ করার ছিল যে দুটো জিনিস। প্রথমত এবি আর সিডি পরস্পরকে ছেদ করে, সেটা পেয়ে গেছি। তাহলে এখন আমরা কনসেন্ট্রেট করব ছেদ বিন্দুটা কোন দিকে আছে সেটার উপরে। দেখো, প্রমাণ আমাদের প্রামাণ্য ছিল দুটো জিনিস, পরস্পরকে ছেদ করে এবং তৎপর ছেদ বিন্দুটা হচ্ছে ইএফ এর সাপেক্ষে যেদিকে বি আর ডি আছে সেই দিকেই আছে। তো আমরা এখন সেইটাকে প্রমাণ করব। বোঝা গেল? বোঝা গেল? এখন আমরা কি করব, ছেদ করে যেটা সেটা পেয়ে গেছি। ধরা যাক ছেদ বিন্দুটি হলো কিউ। স্যার এইটাতে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যে দুই সমকোণ, ওইটা কাজে লাগবে তো? মনে করে দেখো, তুমি যদি তোমাদের মনে পড়ে থাকে, আমরা সেগুলোতে আসছি, দরকার পড়বে না। আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ, ওখানে কি কাজে লেগেছে দেখো। আমরা কিন্তু পঞ্চম স্বীকার্য জানছি না, ওটা কিন্তু আমরা প্রমাণ করবো। ফলে যা কিছু পঞ্চম স্বীকার্যের উপর দাঁড়িয়ে আছে পুরোপুরি সেটাকে ব্যবহার করতে পারবো না, খেয়াল রেখো। আমরা একটা থট এক্সপেরিমেন্ট করছি যে যদি আমাদের জানা থাকে যে একজোড়া পরস্পরচ্ছেদী সরলরেখা কখনোই কোনো তৃতীয় সরলরেখার সাথে একসাথে সমান্তরাল হবে না, সেটা জানা থাকলে সেখানে আমরা পঞ্চম স্বীকার্যকে সত্যি প্রমাণ করছি। যা কিছু পুরোপুরি পঞ্চম স্বীকার্যের উপর দাঁড়িয়ে আছে সেটাকে কিন্তু গ্রহণ করা যাবে না, এটা বলে রাখলাম। তোমার ঠিক আছে, দেখা যাক, আমরা এগোই, দরকার পড়বে না তুমি যেটা বলছো, আরো সহজ জিনিস দিয়ে হয়ে যাবে। তো যাই হোক, ধরা যাক ছেদ বিন্দুটি হলো কিউ। ঠিক আছে, আমরা এখন দেখাবো কিউ, বি আর ডি ইএফ এর সাপেক্ষে একই দিকে থাকবে, এটা আমরা দেখাবো। অর্থাৎ বি, ডি আর কিউ তিনজনেই ইএফ এর একই দিকে আছে। এটা কি করে দেখাবো? যখন আমরা সরাসরি ভাবে দেখাতে পারি না, আমরা পরোক্ষ ভাবে দেখাই। আমরা দেখাই যে ওটা অসত্য হতে পারে না, সেই জন্য ওটা সত্যি হবে। তো তাহলে আমরা কি করে দেখাবো? আমরা দেখাবো যদি কিউ, এ আর সি একই দিকে থাকে, সেখান থেকে একটা গোলমাল সৃষ্টি হবে। তাই কিউ, এ আর সি একদিকে থাকতে পারে না। এবার কিউ কে হয় এদিকে নাহলে ওদিকে থাকতে হবে। যদি দেখাতে পারি এদিকে থাকতে পারে না, তার থেকে প্রমাণিত হবে এদিকে থাকবে। বোঝা গেল কি করে করতে চলেছি? বোঝা গেল কি করে করতে চলেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমরা করবো, আগে কি করে করতে চলেছি বোঝা গেল। আমরা আবার একটা ছবি আঁকছি তোমাদের সুবিধার্থে। এখন আমরা জানি হচ্ছে এবি আর সিডি পরস্পরকে ছেদ করে। এখন ছেদ করাটা গ্যারান্টিড হয়ে গেছে। তো এখন পরিস্থিতিটা এইরকম হবে, এখন এরকম হয়ে গেছে, ধরা যাক এটা আমার এবি, এটা আমার সিডি, এটা হচ্ছে আমার ইএফ, এদিকে জি, এদিকে এইচ, আর ছেদ বিন্দুটা কিউ, যেটা এ আর সি এর দিকে রয়েছে, যেখান থেকে আমি দেখাবো যেটা সম্ভব নয়। বোঝা গেল? ছবিটা এরকম হবে তো নাকি? যদি কিউ, এ এবং সি, কিউ, এ এবং সি ইএফ এর একই পার্শ্বে অবস্থিত হয়, বিন্দুত্রয় ইএফ এর একই পার্শ্বে অবস্থিত হয়,
ইএফ এর একই পার্শ্বে অবস্থিত হয়, ঠিক আছে, আমরা দেখাবো সেখান থেকে একটা সমস্যা হবে। বোঝা গেল কি করতে চলেছি? আমি কি বোঝাতে পারছি কি করেছি? আমার দেখানোর কথা ছিল হচ্ছে যে কিউ বিন্দুটা বি আর ডি এর সাথে একই দিকে থাকে। যদি সেটা না হয়, অর্থাৎ যদি উল্টো দিকে থাকে, তাহলে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে, চিত্রটা এরকম হবে, ঠিক কি না? কারণ আমি বাড়িয়ে দিচ্ছি, এখানে মিলিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিউজিএইচ এই ত্রিভুজটা পাবো। তো এই ত্রিভুজটার ব্যাপারে আমরা কি কি বলতে পারি, ভালো করে ভেবে বলবে। মানে আমরা এই ত্রিভুজটা পাবো, আগে দেখো সেটা তোমরা এগ্রি করছো কিনা। যদি কিউ বিন্দুটা এই দিকে হয়, তাহলে আমরা এরকম একটা ত্রিভুজ পাবো। সেটা কি তোমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার আমরা কি করতে চলেছি খুব ভালো করে বোঝো। আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে, ভালো করে দেখো, যে আমরা তো হয় সেক্ষেত্রে এই যে যেটা আমরা পাবো, ত্রিভুজ কিউজিএইচ উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, এবার ভালো করে দেখো আমি কি বলছি। বিজিএইচ আর কিউজিএইচ এরা তো একত্রে দুই সমকোণ। ভালো করে দেখো, বিজিএইচ এবং কিউজিএইচ একত্রে দুই সমকোণ। দুই সমকোণ, এবং একইভাবে কিউএইচজি আর জিএইচডি কিউএইচজি এরা একত্রে দুই সমকোণ। তাই এই চারটি কোণ একত্রে কত হবে? বলো তোমরা, কি সব চুপচাপ কেন? এক পূর্ণবৃত্ত কোণ হবে। স্যার 4 সমকোণ। জি, একত্রে 4 সমকোণ। হ্যাঁ। 4 সমকোণ। এবার ভালো করে দেখো, এদের মধ্যে এই চারটে মিলে 4 সমকোণ, এদের মধ্যে এটা আর এটা দুটো মিলে আবার দুই সমকোণ অপেক্ষা ছোট। কারণ এটাই আমি ধরে নিয়েছি, মনে পড়ে আমরা শুরুতে কি ধরেছিলাম? এমন ভাবে ছেদ করছি যাতে করে এই দুটো, অর্থাৎ বিজিএইচ আর জিএইচডি একত্রে দুই সমকোণ অপেক্ষা কম। দেখো আমরা সেটা ধরে নিয়েছি এখানে, তোমাদের দেখাই আমি, সেটা আমরা এখানে ধরে নিয়েছি, ঠিক কি না? আমরা এটাই তো ধরে নিয়ে গিয়েছি। তাহলে এই চারটে মিলে একত্রে 4 সমকোণ, তার মধ্যে এই দুজন একত্রে দুই সমকোণ অপেক্ষা ছোট, তার থেকে কি আসবে? বলো, কি বলতে পারো? স্যার বাকি দুটি কোণের সমষ্টি একত্রে দুই সমকোণ অপেক্ষা বড়। হ্যাঁ, বিজিএইচ এবং জিএইচডি একত্রে দুই সমকোণ অপেক্ষা ছোট, অপেক্ষা ছোট, দুই সমকোণ অপেক্ষা ছোট, তাই অপর দুটি এবং কিউএইচজি একত্রে দুই সমকোণ অপেক্ষা বড়। বড়, সবাই কি এটার সাথে এগ্রি করছো? সবাই কি এটার সাথে এগ্রি করছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চারটে মিলে একসাথে দুই সমকোণ, তার মধ্যে দুটো হ্যাঁ পেয়ে স্যার। গেছি আর একত্রে মানে চারটে মিলে 4 সমকোণ, এমন দুটো পেয়েছি তাদের মধ্যে যারা দুই সমকোণ অপেক্ষা ছোট, তাই অপর দুটো দুই সমকোণ অপেক্ষা বড় হবে। ঠিক আছে,
এবার ভালো করে ভেবে দেখো কিউজিএইচ আর কিউএইচ যেটা হচ্ছে এই ত্রিভুজটার দুটো অন্তঃকোণ। মনে আছে আমরা অনেক অনেক আগে প্রমাণ করেছিলাম একটা ত্রিভুজের যে কোনো দুটো অন্তঃকোণ একত্রে দুই সমকোণ অপেক্ষা ছোট হয়। এটা আমরা অনেক আগে প্রমাণ করেছিলাম, মনে পড়ে? আমরা তো পরে প্রমাণ করেছি একসাথে একত্রে তিনটে একত্রে দুই সমকোণ, সেটা তো রিসেন্টলি প্রমাণ করেছি। অনেক আগে আমরা এটুকু দেখিয়ে দিয়েছি যে দুটো যদি নেই তার একত্রে দুই সমকোণ অপেক্ষা ছোট। এটা আমরা আগে দেখিয়েছি, মনে পড়ে? ওই বাহু বর্ধিত করিডোরে, মনে পড়ছে? হ্যাঁ স্যার, ওই বহিস্থ কোণ দিয়ে। হ্যাঁ, বহিস্থ কোণ দিয়ে। তো বুঝতে পারছো তো সমস্যা হয়ে গেছে, কিন্তু এটা অসম্ভব। কিন্তু এটা অসম্ভব কারণ 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 কিউজিএইচ এবং কিউএইচজি ত্রিভুজ এবিসি ত্রিভুজ কিউজিএইচ এর দুটি অন্তঃকোণ। কোণ দুটি যদি লিখি কিউজিএইচ এর অন্তঃকোণ। বোঝা গেল? আমি পেয়েছি এই দুটো একত্রে দুই সমকোণ অপেক্ষা বড়, কিন্তু এটা অসম্ভব কারণ এরা তো একটা ত্রিভুজের অন্তঃকোণ, তাই এরা একত্রে দুই সমকোণ অপেক্ষা ছোটই হতে হবে। ঠিক কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই অবস্থা, এই অসম্ভব জিনিসটা আমরা কখন কি করে পৌঁছলাম? আমরা পৌঁছেছিলাম কারণ আমরা ধরে নিয়েছিলাম কিউটা এদিকে আছে, ওদিকে নয়। কিউটা এদিকে ধরে আছে, এদিকে আছে বলেই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এবং সেখান থেকে আমি পেয়েছি যে এই কোণ, এই ত্রিভুজ, সেই ত্রিভুজের দুটো অন্তঃকোণ একত্রে দুই সমকোণ অপেক্ষা বড় হচ্ছে। ঠিক আছে? সেই মানে ওই ওটার জন্যই আমি পাচ্ছি, না হলে পেতাম না। বুঝতে পারছো কি বলছি? আমরা এই এখানে আমরা কি করে উপনীত হলাম, আমরা এই জায়গাটা অ্যারাইভ করলাম কারণ আমি ধরে নিয়েছি কিউটা এদিকে আছে। মানে কিউটা এদিকে আছে ধরে নেওয়ার ফলে আমি এমন একটা পরিস্থিতি পাচ্ছি যেখানে একটা ত্রিভুজের একজোড়া অন্তঃকোণ একত্রে দুই সমকোণের থেকে বড় হচ্ছে, যেটা হতে পারে না। তার মানে কি হলো? তার মানে কিউটা এদিকে নেই, কিউটা আসলে এদিকে আছে। অতএব অতএব কিউ বি এবং ডি বিন্দু বিন্দু তিনটি ইএফ এর একদিকে অবস্থিত। ইএফ এর একই দিকে অবস্থিত। দেখো তো আমাদের সব কাজ হয়ে গেল কিনা? আমরা কি বলেছিলাম মনে করে করিয়ে দে, আবার তোমাদের মনে করাই। আমরা বলেছিলাম আমরা এইটা ধরে নেব, ধরে নিয়ে আমরা পঞ্চম শিখার্যের যেটা স্টেটমেন্ট সেটাকে প্রমাণ করব। আবার তোমাদের মনে করাই যে আমরা এটাকে ধরে নেব, ধরে নিয়ে এইটাকে দেখাবো। আমরা এটাকে ধরে নেব, আমরা এটাকে দেখাবো। এটাকে দেখাবো মানে যখনই আমার কাছে একজোড়া সরলরেখা এরকম থাকবে যে কোনো একটা সাধারণ ভেদক এমন ভাবে ভেদ করেছে যে কোনো একটা পার্শ্বে অন্তঃকোণগুলো দুটো একত্রে দুই সমকোণ অপেক্ষা ছোট, সেরকম হলে আমি কি দেখাবো? সেরকম হলে আমি দেখাবো সরলরেখা দুটো ছেদ করে, শুধু তাই নয় কোন পার্শ্বে ছেদ করে? যে পার্শ্বে অন্তঃকোণ দুটো একত্রে দুই সমকোণ অপেক্ষা ছোট হয়েছে সেই দিকে ছেদ করে। তো দেখো আমি সেটাই করেছি। প্রথমে আমি দেখিয়েছি ছেদ করে। এই ছেদ কেন করে সেটা দেখাতে গিয়ে আমার এইটা কাজে লেগেছে, যে কি করে ছেদ করে দেখালাম। আমি কোণের সমান করে কোণ আঁকলাম, তাতে একটা সমান্তরাল সরলরেখা পেলাম, এইটা এবির থেকে আলাদা। তখন আমি এইটা ব্যবহার করলাম যে এই একজোড়া পরস্পরছেদী সরলরেখা উভয়ই সিডির সাথে সমান্তরাল হতে পারে না, অন্তত এদের একজন সিডি কে ছেদ করবে। যেহেতু অলরেডি পিজি সমান্তরাল হয়ে গেছে তাই ছেদ করবার দায়ভার এবির উপরই বর্তায়। অতএব এটুকু প্রথমে বোঝা গেল যে এবি সিডির সাথে ছেদ করবে।
এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা প্রথমে দেখালাম। তারপরে একবার যখন ছেদ করে দেখিয়ে দিলাম, দেখো ছেদ করে দেখাতে গিয়ে আমি এই জিনিসটাকে কাজে লাগিয়েছি, ছেদ করে দেখাতে গিয়ে। একবার যখন ছেদ করাটা নিশ্চিত হলো, তারপর আমার কাজ হচ্ছে ছেদ বিন্দুটা কোন দিকে আছে দেখানো। ছেদ বিন্দুটা কোন দিকে আছে দেখাতে গিয়ে আর আমার এটার প্রয়োজন পড়েনি, ছেদ করে দেখানোর জন্য আমার এটা দরকার পড়েছে, এবং সেটা এইভাবে পড়েছে, যেহেতু আমি আরেকটা সরলরেখা এঁকেছি। তো এটার প্রয়োজন ছেদ করে সেটুকুকে গ্যারান্টি দিতে গিয়েই এটার প্রয়োজন ওখানেই সমাপ্ত হলো। ছেদ করলে সেটা এদিকে করবেন এদিকে করবে সেটা আমার দেখার দরকার। আমি দেখিয়েছি যদি এদিকে করে তাহলে একটা এমন ত্রিভুজ উৎপন্ন হবে যার একজোড়া অন্তস্থ কোণ একত্রে দুই সমকোণ অপেক্ষা বড় হয়, যেটা হওয়া সম্ভব না। তাই ছেদ বিন্দুটা এদিকে থাকতে পারে না, মানে ছেদ বিন্দুটা এদিকে থাকতে পারে না, তাদেরকে এদিকেই থাকতে হবে। এই হচ্ছে পুরো গল্পটা, তোমরা দেখে ভালো করে বলো, বা যদি কেউ বলো আবার এক্সপ্লেন করতে আমি করতে পারি, খুব সাবধানে। তা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই বুঝে হ্যাঁ বলছো তো, নাকি বাকিরা বলছো দেখে বলছো? শোনাও না, তুমি বুঝে হ্যাঁ বলেছো, না বাকিরা বলছে হ্যাঁ তাই তুমি হ্যাঁ বলছো? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো তাহলে আমরা মনে করিয়ে দিই কি প্রমাণ করেছি। আমরা ইতিপূর্বেই দেখেছিলাম যে মানে পঞ্চম স্বীকার্য সত্যি হলে সেখান থেকে ধাপে ধাপে আমরা দেখেছিলাম এইটা সত্যি হয়, মানে এটা সত্যি হলে এটা সত্যি হয়। এখন দেখালাম এটা যদি সত্যি হয় তাহলে এটাও সত্যি হয়। তাহলে ব্যাপারটা এইরকম যে আমার কাছে দুটো বিবৃতি আছে পি আর কিউ, এদের মধ্যে কোনো একজন সত্যি হলে অপরজনকে সত্যি হতে হবে। এই দাঁড়ানো হচ্ছে অবস্থাটা। এরকম ক্ষেত্রে আমরা তখন বলি হচ্ছে এই স্টেটমেন্ট দুটো সমতুল্য বা ইকুইভ্যালেন্ট। কেন সমতুল্য? কারণ একজন হলে অন্যটা হবে, আবার একজন যদি না হয় অন্যজন হবে না, অর্থাৎ তারা তারা একই। এরকম নয় যে একজন একজনকে তারা হবে। এরকম কেসে যখন একজন সত্যি মানে এ সত্যি হলে ও সত্যি এবং উল্টোটাও হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে সমতুল্য বলি। তাহলে এটার দ্বারা আমরা এটা প্রমাণ করলাম, সেটা হচ্ছে আমরা এভাবে প্রমাণিত পঞ্চম স্বীকার্য আমরা প্রমাণ করলাম যে নিচের দুটি পরস্পর সমতুল্য। কি কি আছে? প্রথমে আছে পঞ্চম স্বীকার্য। পঞ্চম স্বীকার্য মানে হচ্ছে ওই পুরো দীর্ঘ বিবৃতিটা, অর্থাৎ একজোড়া পরস্পরছেদী সরলরেখাকে যদি কোনো একটা ছেদক এমন ভাবে ছেদ করে যে কোনো এক পার্শ্বস্থ অন্তঃকোণ একত্রে দুই সমকোণ অপেক্ষা ছোট হয়, তাহলে সরলরেখা দুটিকে সেই পার্শ্বে বর্ধিত করলে তারা একে অপরকে ছেদ করবে। এই পুরো জিনিসটাকে বলে পঞ্চম স্বীকার্য, ঠিক আছে? আর দ্বিতীয়টা হচ্ছে যেটা উপরে লিখেছি, এই হলো গিয়ে আমাদের সিদ্ধান্ত। খার উভয় সরলরেখা উভয়ই তৃতীয় কোনো সরলরেখার সাথে সমান্তরাল হতে পারে না। দেখো, এই হলো আমাদের সিদ্ধান্ত।
ঠিক আছে, আমরা এই দুটো দেখালাম। বলো, ক্লিয়ার হলো যে এই দুটো আসলে সমতুল্য, অর্থাৎ যেটা আমরা পঞ্চম স্বীকার্য নিয়েছিলাম সেটারই একই জিনিসের অপর রূপ হচ্ছে এই ব্যাপারটা। মানে একই জিনিস, কখনো একই ধারণা, কখনো এইভাবে কখনো তাকে এইভাবে আমরা দেখতে পারি, কখনো তাকে এইভাবে দেখতে পারি, একই জিনিস। কারণ একজন হওয়া মানে অন্যজনের হওয়া। বলো, অর্থাৎ আবারও বোঝানোর চেষ্টা করি, দেখো আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে যে একজন সত্যি হয়, অন্যজন সত্যি হবে, তাহলে হতে পারে দুজনেই সত্যি অথবা দুজনেই মিথ্যে, সেটা হতে পারে। কিন্তু এটুকু দেখাচ্ছি যে এরকমটা হতে পারে না যে একজন সত্যি হলে অন্যজন সত্যি হবে না, এটা হতে পারে না, কখনো না। একজনও যদি এদের মধ্যে সত্যি হয়, অপরজনকেও হতে হবে, এটাই আমরা দেখালাম। তাই সেই কারণে এরা দুজন সমতুল্য। ঠিক আছে, দেখো বোঝার চেষ্টা, মানে দেখো তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ স্যার, বুঝতে পারছি ভালো। কারো কি কঠিন লাগছে এটা, ফ্র্যাঙ্কলি বলো। এটা একটু সূক্ষ্ম বিষয়। আমরা আসলে এখন দুটো স্টেটমেন্ট নিয়ে একটু খেলা করছি। আমরা দেখেছি যে প্রথমে একটা স্টেটমেন্ট এসেছিল, সেখান থেকে চলতে চলতে সেটাকে এইখানে এটা এসে পৌঁছেছিলাম, জাস্ট একটু খেলা করছে। আমরা এখন দেখালাম হচ্ছে অ্যাকচুয়ালি পুরো পথটা পেছনেও হাঁটা যায়, মানে অন্য একটা পেছন দিয়ে রাস্তাও আছে। অর্থাৎ যদি এইটা সত্যি হয়, তাহলে যেটা নিয়ে শুরু করেছিলাম ওটাও সত্যি হবে। এটার দ্বারা প্রমাণ হচ্ছে যে এই দুটো বিবৃতি আসলে পরস্পর সমতুল্য। বলো সকলের কি মত, এটা কি বোঝা গেছে? এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ বলো, এখন কিছু বলছো, বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কেউ কি আছো যে চাইছো আরো এটা নিয়ে আলোচনা হোক? আমার কোনো অসুবিধা নেই। স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, জাস্ট একবার ওনারটা নিয়ে নেবো। পিনাকিদা ঠিক আছে নাকি আপনি কিছু যোগ করবেন? উনি বোধহয় ব্যস্ত। যাই হোক, তো আমরা সমান্তরাল নিয়ে আলোচনা করছি। আমরা পঞ্চম স্বীকার্য কে গ্রহণ করে দেখেছি, তার থেকে আমরা পাই একান্তর কোণগুলো সমান। তারপরে অনেক 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 আলোচনা হলো। আমরা পঞ্চম স্বীকার্যের একটা একই জিনিসের একটা অন্য রূপ দেখলাম, আসলে তার একই জিনিস, আলাদা কিছু না। এইবার আমরা এই যে জিনিসটা, আমরা এটার একটা প্রয়োগ দেখব। আজকে শুরু করছি, যদি কমপ্লিট না করা যায় নেক্সট দিন কমপ্লিট করব। এটাও মানে এই প্রয়োগটা তোমরা দেখে, তো আমার ধারণা তোমরা অল্প বিস্তর পরিচিত। আচ্ছা, মানে কেন গুরুত্বপূর্ণ, এখন প্রয়োগ যখন করব বুঝতে পারবে যে কেন আমি এগুলোর প্রতি এতটা সময় আমি কাটালাম, বুঝতে পারবে এখন। আচ্ছা, তো আমার এখন দেওয়া আছে হচ্ছে তিনটে বিন্দু। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলো, যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাদের তুমি যুক্ত করতে পারো একটা সরল রেখা দিয়ে, ঠিক কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি তিনটে বিন্দু দেওয়া থাকে, তাহলে সবসময় তুমি তাদের যুক্ত নাও করতে পারো, মানে যুক্ত করা হয়তো সম্ভব নয়। কারণ সেরকম হলে তখন তোমরা তাকে সমরেখ বলো, মনে পড়ে? যদি এমন কোন লাইন থাকে যার উপরে তিনটেই পড়ছে, তখন তাদেরকে সমরেখ বলো। সবসময় যে তিনটে বিন্দু সমরেখ হবে, যেমন ধরো একটা এখানে, একটা এখানে, একটা এখানে, তারা সমরেখ নয়, তাই না? আর তিনটে অসমরেখ বিন্দু থাকলে তাদেরকে যে তুমি কি পাবে, তুমি তখন কোনো একটা দিয়ে তাদেরকে জোড়া মানে জুড়তে পারবে না, তোমাকে পেয়ার ওয়াইজ অর্থাৎ জোড়ায় জোড়ায় জুড়তে হবে। সেক্ষেত্রে তুমি যেটা পাবে সেটা একটা ত্রিভুজ উৎপন্ন হবে, ঠিক কি না? একটা ত্রিভুজ উৎপন্ন হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ভালো করে শোনো। তো যখন দুটো বিন্দু ছিল, তখন আমি অলওয়েজ দুটো বিন্দু দেওয়া থাকলে এমন একটা সরলরেখা আঁকতে পারি যারা এক, মানে যেটা দুটো বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, ভালো করে শোনো। তিনটে বিন্দু থাকলে আমি পেতেও পারি একটা সরলরেখা যেটা ওই তিনটে বিন্দু দিয়েই যাবে। ধরা যাক আমি এমন ভাবে বিন্দু তিনটে নিচ্ছি
যাতে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বিন্দু তিনটে সমরেখ নয়। তো যদি তিনটে আমার অসমরেখ বিন্দু হয়, তুমি সেক্ষেত্রে আমি কোন একটা জ্যামিতিক চিত্র ভাবতে পারি কি যেটা এই তিনটে দিয়েই যাবে? বলো তো, কেউ কিছু গেস করতে পারছো কিনা? মানে দুটো বিন্দু থাকলে একটা সরল রেখা পাবো যেটা দুটো বিন্দু দিয়ে যাবে। তিনটে থাকলে এটা অলওয়েজ বলতে পারবো না, তিনটে থাকলে হতে পারে একটা সরল রেখা যায়, অর্থাৎ তারা সমরেখ, সেটা হয়ে গেল। যদি অসমরেখ হয় সেক্ষেত্রে অন্য কোনো চিত্র কল্পনা করতে পারছো যেটা এই তিনটে বিন্দু দিয়ে যাবেই? স্যার তাকে সরলরেখা হতে হবে? সেটা জরুরি না, যে কোনো আমি একটা জ্যামিতিক চিত্র বলছি। তুমি তিনটে অসমরেখ বিন্দু আছে, বা অন্যভাবে বলতে গেলে একটা ত্রিভুজ রয়েছে যার তিনটে শীর্ষবিন্দু রয়েছে, অক্ষস ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থাকবে। তো কোনো ত্রিভুজ দেওয়া থাকলে তিনটে শীর্ষবিন্দু আমি কোন একটা জ্যামিতিক চিত্র ভাবতে পারো যেটা যাবেই, স্যার তাহলে থাকবেই। বৃত্ত হতে পারে স্যার। আচ্ছা, হ্যাঁ। অভিক বলছে বৃত্ত হতে পারে, বাকিরা? হ্যাঁ স্যার, আমারও তাই মত। বাকি আর কেউ অন্য কোনো চিত্র ভাবতে পারছো? যে মানে আমি যদি একটু পরিষ্কার করে বলি, অভিকার সম্পদ যেটা বলছে যে যদি আমরা তিনটে অসমরেখ বিন্দু নেই তাহলে সব সময় আমরা একটা বৃত্ত পাবো যেটা ওই তিনটে বিন্দু দিয়ে যাবে। এটাই তোমরা বলতে চাইছো তো, নাকি অন্য কিছু বলছো? হ্যাঁ স্যার এটাই বলছি। আচ্ছা, কেউ কি অন্য কিছু বলতে চাও? তিনটি অসমরেখ বিন্দু, সমরেখ হয়ে গেল তো সরল রেখাই যাবে। অসমরেখ বিন্দু এই অবস্থায় আমরা ভাবছি। তো আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে, সব যখনই তিনটে অসমরেখ বিন্দু দেয়া থাকবে তখনই একটা বৃত্ত আমরা যা পাবো যেটা এই তিনটে বিন্দুগামী হবে। অর্থাৎ প্রামাণ্য এ বি সি বিন্দুগামী এক এবং একমাত্র বৃত্ত, একটি মাত্র বৃত্ত আছে। এটাই আমরা এক এক করে দেখাবো। প্রথমে বলে দিলাম কি করব, আজকে তো সময় প্রায় শেষ হচ্ছে, যে শুরু করলাম আমরা যেটা এখন আমাদের গোল সেটা হচ্ছে দেখানো একটি এবং একটি, বা যদি বলতে চাও মাত্র একটি বৃত্ত আর থাকে। এইটা হচ্ছে আমাদের এখন গোল। তো কেউ কি এটা আগে দেখেছো? মানে প্রমাণটা হয়তো না, যে মানে প্রমাণটা হয়তো তোমরা আগে করনি, কিন্তু এই যে তিনটে বিন্দু দেওয়া থাকলে একটা বৃত্ত পাওয়া যাবে যেটা তিনটে বিন্দু দিয়ে যাবে, এরকম একটাই বৃত্ত পাওয়া যাবে, এই ব্যাপারটা কি তোমরা আগে কেউ দেখেছো? আচ্ছা, কি করে করব আমরা সেটাকে আগে শুরু করি, জাস্ট আলকা হিন্দি পুরো ডিটেলসটা তো আজকে যদি সময় না হয় পরের দিন করব। তো ধরো আমি ছবিটা এখানে আঁকছি, ইচ্ছা করেই ছোট করে ছবি আঁকছি, বুঝতে পারবে কেন এটা করছি। ধরা যাক আমার এরকম একটা তিনটে বিন্দু রয়েছে, সেই যেহেতু আমরা একটা ত্রিভুজ পেয়েছি। আচ্ছা, ভালো করে বলবে। এখন আমরা শুধু এবি বাহুটার দিকে তাকাবো, মানে এবি রেখাংশটা। আমরা শিখেছিলাম তো একটা প্রদত্ত রেখাংশকে লম্ব সমদ্বিখণ্ডিত করা যায়, শিখেছিলাম তো। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমি তোমাকে আমি ডিটেল আজকে কমপ্লিট করা যাবে না, আমি যা শুরু করে বলছি। আমি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। আচ্ছা, অনুরূপে আমি তো এসির একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে পারি। আমি একটু না ঠিক করে আঁকি যাতে করে তোমরা কনফিউজ না হও, একটু ঠিক করে আঁকছি আমি, একটু ইচ্ছা করে এটাকে বাড়িয়ে দিচ্ছি।
ঠিক আছে, একটু বাড়িয়ে দিচ্ছি। তাহলে আমরা এবি তো একটা লম্ব সমদ্বিখণ্ডক আমরা আঁকতে পারি, তাই না? আচ্ছা, তাহলে একইভাবে এসিরও তো লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে পারি, ঠিক কি না? পারি তো? স্যার ছবিটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, স্যার একটু উপরের দিকে নিয়ে যান। দেখাবো। এসিরও তো আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে পারি, শুধু এবির কেন? এসিরও তো মানে এবি যেমন আঁকতে পারি, এসিরও তো আঁকতে পারি, ঠিক কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো যদি ভালো করে শোনো মন দিয়ে, আমি প্রুফের আউটলাইনটা বলছি প্রমাণের। ধরো যদি এই লম্ব সমদ্বিখণ্ডক দুটো পি বিন্দুতে ছেদ করে, ধরো করবে কিনা আমি এখন জানি না, যদি করে তাহলে আমি এপি বিপি সবাইকে যুক্ত করছি। তোমাদের হয়তো এগুলো মনে থাকবে, এগুলো আমরা করেছিলাম। এপি বিপি সবাইকে যুক্ত করছি। এই বিন্দুটা ধরো তুমি নাম দাও হচ্ছে এ বি এর ই, এটা মধ্যবিন্দুর নাম দাও ধরো এফ। মনে পড়ে যখন আমরা সমদ্বিখণ্ডক এঁকেছিলাম তখন আমরা এরকম ভাবেই দেখিয়েছিলাম যে এইপি আর বিপিই ত্রিভুজ দুটো সর্বসম। আমি তো তোমাদের কি করে করতে হবে বলছি, ডিটেলসে পরে লিখবো, সেটা আজকে সময় হবে না। এই ত্রিভুজ দুটো তোমরা লক্ষ্য করছো আমার পেন্সিলটা? হ্যাঁ স্যার। কেন বলো তো সর্বসম? কারণ মধ্যবিন্দু বলে এ দুটো সমান, এইটা সাধারণ বাহু আর এই দুটো সমকোণ, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে ত্রিভুজটা হ্যাঁ স্যার। সর্বসম বলে এটার সাথে এটা সমান, অর্থাৎ বিপি আর এপি সমান, ঠিক কি না? আমি সব ডিটেলসে লিখবো, আগে দেখো তোমরা বুঝতে পারছো কিনা। একইভাবে আমি যদি এখন সিপির সাথে যুক্ত করি, একইভাবে আমার কাছে এএফপি আর সিএফপি এই দুটো ত্রিভুজ সর্বসমতার জোরে আমি একইভাবে দেখাবো এপি ইকুয়াল টু সিপি। বলো ঠিক কি না? কি মনে হয় তোমাদের? হ্যাঁ স্যার। তো তাহলে যদি এই তোমার লম্ব সমদ্বিখণ্ডক তো ছেদ করে ধরা যাক পি বিন্দুতে, সেক্ষেত্রে তার সাথে এ আর বি কে যুক্ত করে আমি যেটা পাবো সেটা হচ্ছে এপি সমান সমান বিপি সমান সমান সিপি। পাবো কিনা বলো? স্যার তাহলে তো হ্যাঁ, তাহলে পি বিন্দুগামী পিটা বৃত্তের এইটাকে তীব্র হয়ে যেতে ব্যাসার্ধ পারে। করে যদি আমি বৃত্ত আঁকি, সেই বৃত্তটা বি এবং সি উভয়ের উপর দিয়েই উভয়ই তার উপরে থাকবে। হ্যাঁ সম্পদ, কিছু বলছো বলো। স্যার ওইটাই বলছিলাম। হ্যাঁ, যদি দেখো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, যদি লম্ব সমদ্বিখণ্ডক দুটো ছেদ করে, ছেদ করবে কি আমরা জানি না, সেটা প্রমাণ করতে হবে। যদি ছেদ করে তাহলে বাকিটা খুব সোজা, পরের গল্পটা। তাহলে সেই ছেদ বিন্দুর সাথে আমি এ বি সি তিনটেকে যুক্ত করব, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখিয়ে পেয়ে যাব এপি সমান বিপি। একইভাবে এই দুটো সর্বসম দেখিয়ে পাবো এপি সমান সিপি। তখন এই তিনটে সমান হয়ে যাবে। অতএব সেই ক্ষেত্রে পি বিন্দুগামী এপি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটি নিলে সেটা এবিসি তিনটে বিন্দু দিয়েই যাবে, ঠিক কি না? দেখো বাকিটা বুঝলে কিনা। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। তো অর্থাৎ আমরা বুঝতে পারছো, যদি এই লম্ব সমদ্বিখণ্ডক দুটো ছেদ করে তাহলে সেখান থেকে এই যে যেটা আমার প্রমাণ করার কথা, প্রমাণটা আর কোনো অসুবিধা হবে না। মানে আমার তো প্রমাণ্য কি ছিল, মানে ধরো এই যে একটা বৃত্ত, মানে একটা এরকম মানে একমাত্র পার্টটায় পরে আসছি। ধরো প্রথমে যে সিবি এই তিনটে বিন্দু আমি একটাই বৃত্ত থাকবে, ধরো প্রথমে এটাই আমি দেখছি, প্রথম আমি এটা দেখছি। তো যদি তুমি একটা জিনিস আবার ভালো করে দেখো যে যদি এই লম্ব সমদ্বিখণ্ডক গুলো ছেদ করে তাহলে এরকম একটা বিন্দু যে এরকম একটা বৃত্ত যে থাকবে সেটা খুব সহজেই বলা যায়, ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে এই এরকম একটা বৃত্ত থাকার ব্যাপারটা পুরোপুরি নির্ভর করে আছে লম্ব সমদ্বিখণ্ডক দুটো ছেদ করবে কিনা তার উপরে। মানে পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে এই ব্যাপারটার উপরে যে লম্ব সমদ্বিখণ্ডক দুটো ছেদ করবে কিনা, কারণ ছেদ করে গেলে তারপরে ব্যাপারটা অটোমেটিক, ঠিক কিনা?
বা অন্যভাবে বলতে গেলে হ্যাঁ, এখন স্যার। যদি আমি যদি দেখিয়ে দিতে পারি আগে যে তারা ছেদ করবেই, তাহলে বাকিটা হয়ে গেছে, ঠিক কি না? যদি আমি আগে দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ অলওয়েজ এরা ছেদ করবে, তাহলে বাকিটা হয়ে যাবে। বাকিটা মানে অন্তত একটা বৃত্ত আছে, এটা একটি ইউনিকনেস বা একটি মাত্র, সেটা পরে আসছি। যদি আমি দেখাতে পারি এরা লম্ব সমদ্বিগুলো ছেদ করবেই, তার থেকে ইমিডিয়েটলি বলে দিতে পারবো হচ্ছে এরকম যুক্ত জুড়ে টুরে দিয়ে যে এবিসি তিনটে বিন্দুগামী একটা বৃত্ত থাকবেই থাকবে, ঠিক কি না? দেখো আমি একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি যাতে করে বুঝতে সুবিধা হয়। বলো, ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। কারো কি অসুবিধা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে দেখানোর কাজটা যে লম্ব সমদ্বিখণ্ডক ছেদ করবেই, সেইটা আমরা পরের দিন করব। এবং এই ছেদ যে তারা করবে সেটা আমরা এই যে পঞ্চম স্বীকার্য বা তার যে সমতুল্য স্টেটমেন্ট, এটা কাজে লাগিয়ে প্রমাণ করব। অর্থাৎ এইখানে এটা যে ছেদ করবেই সেটা তো প্রমাণ করতে হবে, সেটা প্রমাণ হয়ে গেলে বাকিটা খুব সোজা। সেইটা আমরা প্রমাণ করব এই পঞ্চম স্বীকার্য বা তার যে ইকুইভ্যালেন্ট চেহারা সেটা দিয়ে। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি যে এটার দ্বারা এইটা দেখবো আমরা যে এই যে তিনটে অসমরেখ বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়, বা এই বৃত্তটা মানে যে এই বৃত্তটাকে কি বলে কেউ দেখেছো? অর্থাৎ একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটে দিয়ে যে বৃত্তটা যায় কি বলে, কেউ দেখেছো তাকে? স্যার পরিবৃত্ত। হ্যাঁ, অর্থাৎ এই যে যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত থাকে, এটাই আসছে দাঁড়াবে ব্যাপারটা। সেটা নির্ভর করে আছে পঞ্চম স্বীকার্যের উপরে। তো আমরা এই যে ছেদ যেটা করে ওটা নেক্সট দিন এটার উপর ভিত্তি করে দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ, তোমাদেরও সময় শেষ হয়ে এসছে। আমি জাস্ট বলে রাখলাম কি করছি, পরের দিন করব। ওকে, চলো, গুড নাইট সবাইকে, ওদের সময় শেষ হয়ে গেছে। ঠিক আছে, বিনাকিদা আছেন? শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ, ঠিক আছে নাকি কিছু আপনি যোগ টোগ করবেন? না না আমার কিছু যোগ করেননি।